কাল আমাকে আবারও টাকিতে ছুটতে হয়েছিল হঠাৎ দুপুরবেলায়, কেন সেই সংক্রান্ত কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পাবে। তার আগে কিছু দরকারি কথা পিঙ্কিকে বলতে চাই। সঙ্গীতা দিদিভাইকে অতি সাধারণ ভেবে কত বড় ভুল করে ফেলেছে ও অলরেডি একটা বড় ফাঁসতে চলেছে, সেটা বলে দিই। পিঙ্কি, তোমাকে আমি বলছি, তুমি প্রথম তোমার মেয়ে কান্নাকাটি করে তুমি আর তোমার মেয়ে সঙ্গীতা চক্রবর্তীকে খুঁজেছো। সঙ্গীতা চক্রবর্তী তোমাদেরকে খোঁজেনি বা তার প্রয়োজনও নেই। তুমি কন্টিনিউ সঙ্গীতা চক্রবর্তী আর তোমার মেয়ে সঙ্গীতা চক্রবর্তীকে খুঁজেছো, এবং ভরা লাইভের মধ্যে তুমি সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের ফোন নাম্বার চেয়েছো, এবং তুমি আমাকে ফার্স্ট ফোন আমার কাছে করেছো। আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি, দেখো তোমার হোয়াটসঅ্যাপে আমি প্রথম ফোন নাম্বার দিয়েছি, এবং ওখানে যেটা লিখেছি যে সাবধানে কথাবার্তা বলবে, যেটা দরকার, যেটা প্রয়োজন আর যেটা সত্যি সেটাই বলবে, ওনার কাছে মিথ্যে একটা কথাও বলবে না। এবং সঙ্গীতা দিদিভাইকেও আমি সেম কথা বলেছি যে যেটাই হবে ওর কাছ থেকে আগে প্রত্যেকটা জিনিসের প্রমাণ রাখবে। এরা পাল্টি খেতে বেশি দেরি লাগায় না। সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই সেটাই করেছে। প্রথমে এরা মা মেয়ে লিখিত দরখাস্ত দিয়েছে, এবং লিখিত দরখাস্ত দেওয়ার পর কিন্তু কাজ এগিয়েছে। সেই দিনই দুপুরবেলার মধ্যেই সঙ্গীতা দিদিভাইকে যেতে বলছিলে। সঙ্গীতা দিদিভাই দুপুরবেলার মধ্যেই যেতে পারে, তার কাজ আছে। সে ডিএমের কাছে লিখিত দিয়েছে, সেই ডিএমের কাছ থেকে তার রিসিভ কপি এসেছে। তারপর তোমার মেয়ের শ্বশুরবাড়ি তুলে দিয়ে আসছে, তার আগে তাকে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তিনি কিন্তু সম্পূর্ণ করে গেছে। নিশ্চয়ই তুমিও জানো, যে তুমিও দেখেছো যে কানলায় থানাতে গিয়েও বসে বড়বাবুর সঙ্গে কথা বলে সেখানটায় তোমার মেয়ে স্বেচ্ছায় লিখিত দিয়ে তারপর কিন্তু তোমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে তোলা হয়েছে। এবং তুমি সেখানটায় সেই দিন সঙ্গীতা দিদিভাইকে ভগবান দেবতা এগুলো ভেবেছো। সঙ্গীতা দিদিভাই তোমাকে শুধু বলেছে তুমি তোমার মেয়ের জামাইকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবে না, তুমি এখন ভিডিও বন্ধ রাখবে, তোমার পয়সার লোভ। তুমি অ্যাকচুয়ালি সঙ্গীতা দিদিভাইয়ের কথা বেয়াদবি পানা, নোংরা পানা, অসভ্য পানা এগুলো, কারণ তুমি জানো তার অধীনে থাকলে, তার কাছে থাকতে গেলে তোমাকে কিছু জিনিস রুলস মেনে চলতেই হবে। যখন তখন কন্ট্রোভার্সি করতে পারবে না, যখন তখন নোংরাভাবে মাতালের মতন হয়ে মাতাল সেজে লাইভ করতে পারবে না। তুমি একটা মাতাল। তোমার পাড়ার লোক লিখিত জমা দিয়েছে, তোমার বাড়ির লোক লিখিত জমা দিয়েছে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কাছে। তোমার পাড়ার লোক, তোমার বাড়ির লোক, কারণ তুমি একটা মাতাল, তুমি একটা এডিক্টেড, তুমি একটা নেশাগ্রস্ত মহিলা। তুমি তোমার মেয়েটাকেও এই নেশা করিয়ে মেয়েটাকে খারাপ পথে টেনে নিয়ে গেছো। তোমার বাড়িতেও অ্যাকচুয়ালি মেয়ে ছেলে ব্যবসা হয়। ইয়েস, সেটা আমরা ইউটিউবে প্রত্যেকটা মানুষ দেখেছি, এদের বাড়িতে মেয়ে ছেলের ব্যবসা হয়। এবং সেইগুলো সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে দীর্ঘদিন চলতে সঙ্গীতা দিদিভাই প্রথমেই ওর অনেক নোংরামি জিনিসগুলোকে বন্ধ করানোর ব্যবস্থা করেছে, এবং ওই নোংরা র্যাকেটটা চালাবে বলেই ও সঙ্গীতা দিদিভাইয়ের এগেনস্টে অনেক রকম কথা বলে যাচ্ছে। শোনো, সঙ্গীতা দিদিভাই প্রথম দিন থেকে না তোমাকে পাগল আর বোকা ভেবে তোমাকে সরিয়ে রেখেছিল, কিন্তু এই পাগলেরও পাগলামির শাস্তি হয় পাগলাগারদ। এই পাগলেরও পাগলামির শাস্তি হয় পাগলাগারদ। তুমি যে নোংরামিগুলো করছো সেগুলো তোমার ফ্যামিলির লোক, তোমার পাড়ার লোক, তুমি বাড়িতে বসে ড্রিঙ্কস করো, তুমি একটা মানে মানে নেশাগ্রস্ত মহিলা, তুমি নেশা করে লাইভে বসছো, তুমি মানুষকে নোংরা পথে ভুল পথে পরিচালনা করছো, এবং এই কারণের জন্য তোমারও শাস্তি রেডি হচ্ছে। তোমাকে ছাড় দেবে ভেবেছিল, কিন্তু না, এর ভেতরে এখন তোমার নাম, তোমার জামাইয়ের নাম, তোমার বিয়ানের নামটাও ঢুকে গেছে। কারণ তোমার জামাইকে, কিরে তোকে আমি সত্যি বলতে মগা বা পাঁঠা কোনোটা বলার ইচ্ছা আমার ভিতর থেকে আসে না, ভাই বলে ডেকেছিলাম, কিন্তু তুই লাইভে বসে আমায় গালাগালি দিয়েছিস। কারণ তোর নোংরা কেচ্ছাটা আমি টেনে বের করে এনেছি। আমি যেমন তোকে সাপোর্ট করেছিলাম, তেমনি আমি বলেছিলাম আমি নোংরামি দেখলে কিন্তু চুপ থাকবো না। যে নোংরামিটা আমার চোখে পড়েছে আমি কিন্তু মার্কেটে বের করে এনেছি বলে তুই আমাকে লাইভে বসে, ভরা লাইভে বসে আমাকে নোংরাভাবে গালাগালি দিয়েছিস, এবং যাকে জানিস না, চিনিস না, যাকে দেখিসনি তার নাম করে আমাকে নোংরাভাবে অ্যাটাক করেছিস, তার শাস্তিও তুই পাবি। তোকে বললাম, এই যে দুনিয়া, এই যে কবিতার দুনিয়া, কবিতা আছে, আবৃত্তি আছে, আর ওই দুনিয়ার সেই গোটা দুনিয়াটাকে বলে রাখলাম সাবধান হয়ে যা। কানলার থানা থেকে তো তোকে কোনো পাত্তা দিচ্ছে তোর নামে ঝুড়ি লোকের কমপ্লেন জমা পড়ছে, কারণ তুই ইউটিউবটা খুলে নোংরামি, নোংরা ব্যবসা, নোংরা র্যাকেট, তুই কখনো এই দুটো মেয়ের মন নিয়ে, মানে তোর কখনো এই মেয়ে ছেলে দরকার, যখন এই মেয়ে ছেলের রাগ হবে তখন এই মেয়ে ছেলে দরকার, তুই দুটো মেয়ে ছেলেকে নিয়ে বিজনেস করছিস এবং তাদেরকে ব্যবসায় খাটিয়ে খাচ্ছিস।
তাদেরকে নিয়ে বিজনেস করছিস এবং ব্যবসায় খাটিয়ে খাচ্ছিস, তুই মেয়ে ছেলের ব্যবসা করছিস, কারণ তুই তোর দ্বারা, তোর একার দ্বারা তোর কিচ্ছুটি ছেড়ার ক্ষমতা নেই, তার জন্য তোর মেয়ে ছেলে লাগে। আর এই যে তোর এই শাশুড়ির সারাক্ষণ কন্ট্রোভার্সি লাগে, কারণ কন্ট্রোভার্সি ছাড়া তিনি আরও ভাত জুটবে না, ভদ্র ভিডিও ভদ্র কিছু উনি দেখবেন না। আর উনাকে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই এটাই বন্ধ করতে বলেছিল, নাইটি পরে লাইভে বসবে না, কারণ সোশ্যালি তুমি যখন কাজ করছো কিছু রুলস নিয়ম কিছু মেনটেন করতে হবে। সেগুলো দেখো, আমরা যতটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা কিন্তু ভালো কিছু নেওয়ার জন্য ভালোভাবে ভাষাকে সংযত করতে হচ্ছে, নিজের পোশাক পরিধানকে সংযত করতে হচ্ছে। আর আমি শাড়ি পরতে ভালোবাসি, আর আমি আগেও শাড়ি পরেই ভিডিও করতাম। নাইটিগুলো যদিও পরি, সেগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড নাইটিই পরি, কখনোই এমন আজেবাজে নাইটি পরে, হাত কাটা নাইটি পরে সেই ওড়না এদিক থেকে এদিক গুলে পড়ছে, সেরকম ভিডিও আমি করি না। যেখানটায় আমি বললাম যে এর ছেলে, এই যে এই আমাদের আরমান কি দুনিয়া, এর অবস্থাও খারাপ, এর অবস্থা মামায়ের কাছে ক্ষমা চাইতে হয়েছে। তো মামায়ের কাছে শুধু ক্ষমা না, এরপর লিখিত দিবি, আরও অনেক মানুষের কাছে ক্ষমা চাইবি। আগে পরে চ্যানেলটাকে কীভাবে তুই কী ভিডিও দিবি সেটারও পারমিশন সঙ্গীতা চক্রবর্তীর কাছেই নিবি, সেই দিনগুলোও আসছে, রেডি থাক। তাই বলছি তোমাদেরকে, থানার খবরটা বের করে এনে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই নিজের মুখে বলবে নাকি পাবলিকের কাছে? শুনতে চাও কি হচ্ছে না হচ্ছে? সব থেকে নোংরা হচ্ছে এই পিঙ্কি আত পাগলি, ও নিজে পাগলামি করে, তার সাথে ওর মেয়েটাকে। আজকে মেয়েটাকে আমরা ভালোবেসে সংসারটা করতে দিয়ে এসেছি, দিয়ে আসার পরেও ওই মা কিন্তু চায় না মেয়েটা সংসার করুক। কিছু আইন মোতাবেক রুলস মেনে প্রত্যেকটা কাজ করতে বারবার সঙ্গীতা দিদিভাই যেটাই বলছে সেটাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে, মানে জামাই পিরিতি দেখাতে গিয়েই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিজে পিঙ্কি। তাই পিঙ্কির মেয়ের সংসারটা নিজেই খাবে। এই মেয়েকেও পদে লাথি মেরে প্রীতম কিছুদিনের মধ্যেই বের করে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা স্টিল নাও ওর সঙ্গে ওকে সংসার করতে হবে, সেই দিকে আমরা অনর। ওর সঙ্গে ওকে সংসার করতে হবে, আর এই ইউটিউব চ্যানেল খুলে নোংরামি বন্ধ করতে হবে। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেবে। আমাকে কালকে কেন হঠাৎ টাকিতে ছুটতে হলো, কেন গামলার এই ওর দালালের মুখে লাথি মেরেছে, হ্যাঁ আজকে দালাল কেন ভিডিও দিতে পারছে না ওর চ্যানেলে, কেন দিতে পারছে না, কেন মর্কট ছটপট করছে, কেন মর্কট এখন মনে হচ্ছে যে মহিলারা নাইটি পরাটা কোনো অপরাধ নয়, মহিলারা যদি হাফ প্যান্ট পরে নাইটি পরে এগুলো অপরাধ নয়। অথচ আমার মেয়ের হাফ প্যান্ট ঠায় তার জাঙ্গিয়ার পেছনে কন্টিনিউ পড়েছিল, আমার মেয়ের সাধারণ নিচেছে তার স্ক্রিনশট, সেটাকে জুম করে নিয়ে এসে প্রত্যেকটা জিনিস মহিলাদের বডি পার্টসের সব থেকে বেশি কাটা চেরা নাড়াঘাটা করেছে এই মর্কট। সেই মর্কটের মুখের কিছু কথা শুনে তো আমাদের মাথা ঘুরছে। তাই এই আজকে গামলা কেন লাথি মেরেছে, কিরে গুতো পা, তোকে গুতোটা কোন দিক দিয়ে দিচ্ছে? তোর নামে কয়েকশো কমপ্লেন জমা পড়ছে, ভিউয়ার্সরা জমা দিচ্ছে কন্টিনিউ। নাম্বারটা কি সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই পাবলিক এমনি করেছে? কন্টিনিউ প্রত্যেকে সোজা হবে, প্রত্যেকে সোজা হবে। আর ইউটিউবে এই যে কন্ট্রোভার্সির নামে যে নোংরামি শুরু হয়েছিল সেগুলো বন্ধ করতে হবে, আমিও করতে হবে, আমাকেও করতে হবে। শুধু ওকে বন্ধ করতে হবে আর আমাদের করতে হবে না তা নয়, আমাদেরও করতে হবে। তো সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই আগে নিজের ঘরকে করেছে, এখন সোমা, ধরিত্রী বা সীমা আর অন্য কারোর কথা তো বাদ দাও, খিস্তি মেরে ভিডিও আমরাই বেশি করতাম। তাই আমাদেরকে আগে শুধরেছে, আমাদেরকে ঠিক লাইনে এনেছে, আমাদেরকে ঠিক করে ভিডিও দিতে। এখন সোমা, ধরিত্রী অনেকটা শুধরাচ্ছে, আরও শুধরাবে, আগামী দিনে আরও শুধরাবে। কারণ একটা বলতে অভ্যাসে দাঁড়িয়ে যায়, তারপরে সেই জায়গা থেকে নিজেকে ধীরে ধীরে কন্ট্রোল করে ঠিক পথে আনতে অবশ্যই একটু সময় লাগবে, সবাই শুধরে যাবে। কিন্তু এই পরিবার তিনটেকে কখনোই শুধরানো যাবে না। মজুমদার পরিবারটা একদম বাদ, মানে এই আমাদের এই আরমান কি দুনিয়া, ওর মা আর আরমানের শাশুড়ি রিমি কিন্তু চায় না, রিমি এতটা নোংরামি নামতে চায় না, কিন্তু রিমিকে বসিয়ে গালাগালি দেওয়া করাচ্ছে। কারণ রিমিকেও বাড়িতে বসিয়ে স্মোক ড্রিঙ্কস এইসব নেশা করি পুরুষ, এই মেয়ে ছেলে মা এই যে পিঙ্কি মা, মেয়ে ছেলেটা ভয়ানক নোংরা। বাড়িতে বসে পুরুষ সাপ্লাই দিত ছেলে মেয়েটাকে, বাড়িতে বসে ড্রাগসের নেশা সাপ্লাই দিত, মানে মদের মানে কি মদ নিজেই তৈরি করে না কি করে বলেছে একটা শুনেছো, সে মদ সাপ্লাই দিত এবং সিগারেট সাপ্লাই দিত। তাহলে মেয়েটাকে সবসময় নেশায় আচ্ছন্ন করে রেখে মেয়েটার উপরে ব্যবসা করতো। সেই মেয়েটা এখন সংসার করতে চায়, সংসার করতে গেছে কিন্তু কোনো মতে শান্তিতে সংসার করতে দিই। তাই স্কিপ করো না, ভিডিওটা বড় হয়ে গেছে। আজকে আমি ওই থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে কালকে, দেখেছো, তাই জন্য আমি লাইভটা অন করতে পারছিলাম না, ভীষণ ক্লান্ত লাগছিল আর এমার্জেন্সি ছিল লাইভটা, সেই জন্য লাইভটা অন করতেই হয়েছিল। আর বেশিরভাগ কথাটাই সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই বলেছে। কেন আমাকে টাকিতে যেতে হলো, কেন গামলা আজকে দালালের মুখে লাথি মারলো জোড়া পায়ে, কারণ মারতে হলো কেন? কারণ গামলার মা বাবাকেও এখন ছুটতে হচ্ছে। এদিকে গামলার মা বাবা, এদিকে ফোকলার মা বাবা, সব মা বাবারা ছুটবে।
থানা পুলিশ কোর্ট কাচারি এগুলো ছুটবে। আর গামলার সঙ্গে ফোকলার আসলে কি সম্পর্ক নিজের চোখেই কাল দেখে এলাম। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখে আনন্দ নাও। এই মার্কেটে লাইফে হয়েছে কি দেখো, ওই সঙ্গীতা দিদিভাই আ গয়া, দেখো সঙ্গীতা দিদিভাই আ গয়া। হ্যাঁ মানে মর্কটের অবস্থা কি? তুই বলছিস মেয়েদের মলেস্টেশন নিয়ে কথা? ও ভাই কই মুঝে মারো, মারো না কই উসকো মারো, যাও যাকার উসকো মার কে আও। তুই বলছিস মর্কট, তুই বলছিস মহিলাদের মলেস্টেশন, মানে নারীরা নাইটি পরলে যদি খারাপ হয়, লুডো খেললে যদি খারাপ হয়, এটার সাথে তুই মহিলাদের মলেস্ট করেছিস সেই কথাগুলো তুই বলছিস সঙ্গীতা দিদিভাই? যা তুই প্রমাণ করবি। আর তুই দিনের পর দিন মহিলাদের বডি পার্টস নিয়ে খেলেছিস, তোর বইয়ের বগলের চুল দেখা যায়, তুই সেগুলো দেখিস না, কিন্তু কার ছোটো প্যান্টের ভেতরে বড় প্যান্টের ভেতরে ছোটো প্যান্ট আছে সেটা তুই দেখতে পাস। তুই বলছিস, হ্যাঁ তুই বলছিস? চম্পা বলি তোকে কাজের মাসের এমনি বলা হয় নাই, মানে কাজের মাসেরা নিজেদের কাজগুলো মানে ভুল করে ফেলে। তোকে সত্যি চম্পা লাল চম্পা বাই নামগুলো তোরই দিদির দেয়া, তোর এই দিদি যে দিদির সাথে লাইভ করছিলি সেই দিদিরই দেয়া, দারুণ নাম বেঁচেছে তোর জন্য, চম্পাবাই, একদম চম্পাবতী, চম্পাবাই মর্গাট। তুই বলছিস, তুই লাইভ করে বলছিস? দেখ তোর অবস্থা, তুই শেষ। শুধু তোকে শেষ করবে না, তুই যে দোকানে বসে বসে এই নোংরামিগুলো করেছিস সেইগুলো শেষ হবে। আর তোর চেলা চামুন্ডা সব হাফিস। ওই তোর কমেন্ট বক্সে গিয়ে যে কুত্তাগুলো লাফালাফি করছে, সব কটা একটা টাইম দেখবি হারিয়ে গেছে। তাদের মুখে এমন চুনকালি মাখানো হবে যে তারা কোনো দিকে গিয়েই যে কি কমেন্ট করব, কোথায় গিয়ে কমেন্ট করব, প্রত্যেকের হয়তো কারোর ভিডিও দেখা তো নেশা হয়ে যাবে, তখন ওই আবার সবার পায়ে হাতে ধরে ধরে তাদের ভিডিও দেখতে আসবে। এর বাইরে আর কিছু নেই। এবার বলছি, আমাদের দুনিয়া, আরমান কি দুনিয়া, দেখো আমি নামটা কেনই বললাম না, ক্ষমা চাইতে হলো তো আরমান, তোকে ক্ষমা চাইতে হয়েছে। হ্যাঁ, মামায়ের কাছে ক্ষমা চাইতে হয়েছে, ওর মাকে, ওকে, সবাইকে, আরও সবার কাছে ক্ষমা চাইতে হবে। যে তুই ভিডিও করে করে লাইভ করে করে যাদের গালাগালি দিয়েছিস না, প্রত্যেকের কাছে তোকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, অতিবার তোরা বললাম না, যে মানুষটাকে অতি সাধারণভাবে অত হালকাভাবে নিয়েছিস, সেই মানুষটার পাওয়ারটা শুধু দেখবি। দেখ চোখ মুখ শুকিয়ে গেছে অলরেডি। যতই মহিলাদের নিয়ে ওর থেকে মানে ও যেভাবে মলেস্ট করেছে পর্ন সাইডে, মানে এমনকি ও মানুষের একটা গোটা অ্যাকাউন্ট পর্ন সাইডে খুলে দিয়েছে। যখন সাইবার ক্রাইম হবে, যখন তদন্ত হবে, তখন তো সবই খুঁজে বের করা হবে, সব জায়গায় যাবে। দেখ তখন ও একা ছিল, দুর্বল ছিল, স্বামীর ভয় ছিল, যে কিছু বললে কিছু করতে গেলে স্বামীর চোখ কান অবধি খবর চলে গেলে, বা কখন থানা থেকে ফোন আসে, সেই ফোনটা যদি হাজব্যান্ড রিসিভ করে তখন বলবে কী থেকে কী হলো, কেন হঠাৎ হলো, তাহলে ইউটিউবই বন্ধ করে দাও। কারণ তাদের তো মানে এমন নেই যে ইউটিউবটা করেই হাঁড়ি চড়বে, তা তো নেই, তাহলে বন্ধ করে দাও। সে দুর্বল ছিল বলে সে হয়তো বেশি দূর এগোতে পারেনি, কিন্তু দেখ সব দুর্বলগুলো এখন এমন জায়গায় গিয়ে জড়ো হয়েছে যে বলে না, ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়েও কাক একটা সেই পড়ে থাকা জলকে ওপরে তুলে এনেছিল। ভুলে যাস না এই প্রবাদ বাক্যগুলো, না খুব ইয়ের। তুই প্রত্যেকটা মহিলাকে কন্টিনিউ তুই পতিতা করে আমায় ভিডিও করেছিস, আমাকে নিয়ে ভিডিও করেছিস। তুই পতিতার মানে এটা তুই বোঝাবি যে তুই আমার কোন ভিডিওতে পতিতা পেয়েছিস, আর আমি কোথায় বলেছি যে আমি পতিতাগিরি করি, তুই আমায় বলে গেছিস। তারপর আমি তোরটা বলে দেখিয়ে দেবো যে তুই আমায় কি বলেছিস, আমি তোকে তার রিটার্নে কি বলেছি। তুই আমার মেয়ের বডি পার্টস নিয়ে ও নাচ করছে সেটাকে জুম করে নিয়ে এসে কাছে নিয়ে লাগিয়েছিস, লজ্জা করে না? তোর বইয়ের কোন ভিডিও, কোন পোস্ট, কোন ছবি, কোনটা আমি আমার ভিডিওতে ইউজ করেছি বা আমার কমিউনিটিতে দিয়েছি, নিশ্চয়ই তোর স্ক্রিনশট মারা আছে, সেগুলো নিয়ে জমা দে। আমি কমিউনিটিতে কী কী লিখেছি সেটা নিশ্চয়ই তোর কমিউনিটি পোস্টটা স্ক্রিনশট মারা আছে, সেটা তুই জমা দে। এবার ভাব তোর কমিউনিটি পোস্টে তুই বাংলাদেশি মানুষ, তারা দুটো গিফট কিষাণুকে করেছে, তারা তো না আছে চ্যানেল, না আছে তারা তোকে নিয়ে ভিডিও করে, সেই মানুষগুলোকে তুই কীভাবে খুঁড়ে খুঁড়ে খেয়েছিস ভুলে গেছিস? সেই মানুষ যেহেতু তার একটা মান সম্মান জড়িয়ে আছে, সে তার রিলেটিভ কোনো হচ্ছে ইয়ের সঙ্গে জড়িত আছে,
চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে, সে চায়নি যে তার ফ্যামিলির লোক জানুক যে সে এই একটা ছোট্ট উপকার করতে গিয়ে এইসব মানুষরা কতটা নোংরামি করেছে, সেটুকু না জানতে পারে। সেই কারণে বলেছে আমি যেটাই করবো যাই করবো সেটা যেন গোপন থাকে। সে গোপনীয়তা তো রাখিসনি, বরং সে গোপন রাখতে বলেছে। কারোর গোপন রাখতে বলার পরও সেটা পাবলিক করা কত বড় অন্যায়, সেগুলো এবার বুঝবি। কেন এত ভয় কিসের, এত টেনশন কিসের? তুই দোষ না করলে তোর কিছুই হবে না, এত টেনশন কিসের? সঙ্গীতা চক্রবর্তীর এগেনস্টে কি দিল্লি মিল্লি মোদি কোথায় গেলি, কি হলো? মমতা ব্যানার্জি মোদি সবার কাছে দরখাস্ত দিয়েছিস তো দে, দেখা যাক না ভুয়ো সঙ্গীতা চক্রবর্তী কতটা আওয়াজ দিয়েছে আর তুই কতটা আওয়াজ দিয়েছিস, সেটা তো এখানেই প্রমাণ হবে। চ্যানেল থাকলে তুই ভিডিওর মাধ্যমে বলবি, আর চ্যানেল না থাকলে তখন আমরা বুঝবো যে সঙ্গীতাদির পাওয়ারটা সঙ্গীতাদি দেখিয়ে দিয়েছে। নতুন একটা চ্যানেল খুলবি, নোংরাকে লোকে তাড়াতাড়ি সাপোর্ট করে, নোংরাকে লোকে ভীষণ তাড়াতাড়ি সাপোর্ট করে, আর সেই চ্যানেল দ্রুত গ্রো হয়, কোনো চিন্তা নেই। তো 2-3 মাস লাগবে মনিটাইজেশন অন হয়ে পাত্তি ইনকাম করতে। সেই 2-3 মাস তোকে ওই যে বাংলাদেশের যে কতগুলো মানুষ আছে না তোর কমেন্টে লাফালাফি করে, ওরা তোকে সিন্ডিকেটের মাধ্যমে টাকা তুলে দেবে, ব্ল্যাক মানিগুলো হোয়াইট করে দেবে, তুই সেই হোয়াইট টাকা নিয়ে খাওয়া দাওয়া করিস। তো চলো, এটা চলে গেল মর্কটের ব্যাপার। এবার আসি আমাদের দালাল। দালালের নাটকটা আজকে দারুণ জমেছে, কিন্তু সুন্দর নাটক করেছিস, তোকে একটা ক্ল্যাপ দিলাম। তোর নাটকটা দুর্দান্ত হয়েছে। দেখ, চোখ থেকে তো তোর জল বেরোচ্ছিল না। চ্যানেল এটা একটা সন্তানের মতো, আমি আগেও বলেছি, এখনও বলেছি। যখন আমাকে কণিকা স্ট্রাইক দিয়েছিল, প্রথম স্ট্রাইকটাই কিন্তু আমি সেই রাত 2টোয় আমার যখন মেসেজ এসেছে তখনই আমার চারাং করে ঘুম উড়ে গেছে, এবং আমি তখনই ইপসিতাকে ফোন করেছি। হ্যাঁ, ইপসিতা তখন বলেছে ঠিক আছে তুমি একটা ভিডিও করো, এবং আমি সকালেই ভিডিও করে বলে দিয়েছি যে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে, স্ট্রাইক দিয়েছে। তারপর সন্ধেবেলায় কি তার আগে, সন্ধ্যের আগে আরেকটা স্ট্রাইক যখন পড়েছে, তখন কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, হাউ মাউ করে কান্না। সে কি কান্না, সে মানে আমার মাথায় নেই যে লাইভ চলছে, লাইভ অন আছে, মাম্পি সেকেন্ড চ্যানেল আমার জাস্টিমা থটসটা খুলছে, সেখানে যে পাসওয়ার্ডটা সেটাও কিন্তু আমি লাইভ অন থাকাকালীনই বলে ফেলছিলাম। কারণ চ্যানেলে ক্ষতি হবে সেটা সে বুঝতে পারছে, সে ভিডিও আপলোড করতে পারছে না, মানে এত জানার পরেও সে কি করে, মানে তার কান্নাটা মানে আসছে না চোখের জল, কষ্ট। কারণ সে কষ্ট তো আসছে না, আরে বাবা, কষ্ট না হলেও কাঁদবে কী করে? কি সুন্দর সেখানে বসে বসে আমাকে থ্রেডও দিচ্ছে, আবার ওর ভিডিও নিয়ে আমি ভিডিও করেছি সেই সংক্রান্ত গল্পও বলছে, আবার ও বলছে যে তুই আমার ভিডিও নিয়ে করছিস, তুই সব থেকে বড়ো লাভ কর, হ্যান কর, ত্যান কর, তুই তুই নাকি ভিডিও দেখিস না। তোর ভিডিও আমি দেখি না, কিন্তু এটা দেখিয়েছি বলে শুনিয়েছি, যেটা দেখি আর ক্যামেরা অন করেই দেখেছি, ক্যামেরা অন করেই ভিডিও করেছি। তোর ভিডিওতে কিছু নেই, তুই মিথ্যুক, তুই হলি 1 নম্বরে মিথ্যুক, জাল জোচ্চোর। দেখ, তুই মিথ্যুক বলে মন্দিরার হাজব্যান্ড মন্দিরাকে অত্যাচার করেনি। তুই সেই দিনও সোমনাথকে জাজ করতে ভুল করেছিলি, মন্দিরাকে কাঁদ দিয়েছিলি, একটা ভুল হলো। তোমার হচ্ছে কণিকার হারটা কিনেছিল হলমার্কযুক্ত, সেটা তুই দেখতে ভুল করেছিলি, 2 নম্বর ভুল, ওটাই 1 নম্বর। এই মন্দিরারটা 2 নম্বর ভুল। প্রথমে মন্দিরার হয়ে মন্দিরার বরকে একবারে ধুয়ে দিয়েছিলি, মন্দিরার মাকে ধুয়ে দিয়েছিলি, কারণ তুই তো আবার তোর তো আবার কুচকানো গজায়নি, কুচকানো, তো সেই কারণে তুই জানিস না যে রিয়েল কি। লোকে তোকে যেটাই বলতে বলে তুই সেটাই ক্যামেরা খুলে ভুলে ফেলিস। তুই আবার লুলু লুলু তুদু তুতু পুতু পুতু, তুই লুলু তুতু পুতু, তাই জন্য তুই জানিস না কোনটা সঠিক কোনটা বেঠিক। যেমন এখন বলছিস, তখন হচ্ছে ওকে গামলার হাজব্যান্ড যা করতো সেটা প্রশাসন বুঝে নিত, তুমি কেন ছিলে? আর একটা সময় তোর মুখে শুনেছি যে দেখো এর স্বামী এতটাই অত্যাচারিত, এতটাই বাজে, এতটাই নোংরা, লম্পট এবং মাতাল, 10 টাকার চুল্লুখোর, সে কারণে ওর ওপর এত অত্যাচার হয়েছে, 5 বছর ধরে অত্যাচার সহ্য করতে না পেরেও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো। বলিস নি যে নোংরামি করে দেখেছিস? নোংরামি দুটো পাতা দেওয়া হয়েছে, তাতে তুই বললি। তো এই যে নোংরামি ও ঘরে বসে করেছে, সেটা প্রশাসন বুঝবে, সেটা ওর হাজব্যান্ড বুঝবে, সেখানটা কেন ওই ফোকলা জড়াতে গেল, তাই তো? তোকেও আমি বলছি, এই যে মেয়েটি, এই ভিউয়ার্সটি গিয়ে সন্দীপের সঙ্গে কফি হাউসে কফি খেয়েছে, খাওয়ার পর সে যে নোংরামি করেছে, তাকে তুই বললি না কেন যে তুমি সোজা থানায় চলে যাও,
তোমাকে তোমার এই বিষয়টা প্রশাসন দেখবে, আমি নই। আর প্রশাসনের কাছে গিয়ে তুমি এই বিষয়টা জানাও যে তোমার ওপর কতটা অত্যাচার হয়েছে। ও তো অ্যাডাল্ট, ও তো নাবালিকা নয় যার সাথে সন্দীপ কফি খেতে গেছিলো। কিন্তু তুই কী করলি, মিথ্যে কতগুলো ভয়েস, মিথ্যে কতগুলো চ্যাট দেখিলে। আর তোকে দুটো শুধু চ্যাট দেখানো হলো, সত্যির চ্যাট দুটো দেখানো হলো, এবং প্রোফাইল পিকচার দিয়েই যে কোথায় এই চ্যাটগুলো লেখালেখি হয়েছে বুঝতে বললি। তুই বারবার বলছিলি কি সম্পর্কটা এদের ভার্চুয়াল ছিল, রিয়েল মানে ফিজিক্যাল এরা হয়নি। ভার্চুয়াল সম্পর্কে এইরকম জামা খোলা, ঠোঁটের লিপ কিস, ব্রায়ের হুক খোলা, এগুলো থাকে? যতক্ষণ না তোমায় আমি না দেখছি, তোমার সাথে আমার সম্পর্ক এক ধাপ না এগোচ্ছে, ততক্ষণ তার আগে পর্যন্ত এত নোংরা SMS করা যায়? তার মানে আমি যদি বলবো, যদি এরা দুজনকে না দেখেই এত নোংরা SMS করে, তাহলে এরা কত কত চরম নোংরা। এরা দেখার পর, এরা সত্যিকারের রিয়েলের ফিজিক্যাল হওয়ার পর এরা কী করেছে? তার মানে এই মেয়েটি, এই আমাদের গামলি তাহলে কতটা নোংরা, যে একটা পুরুষকে দেখেনি, তার সঙ্গে সেইভাবে মনের আদান প্রদান হয়নি, জাস্ট ফর লেখালেখির মাধ্যমে তাকে এতটা নোংরা মানে ইয়ে করছিল, এতটা নোংরা সব কিছু আদান প্রদান করছিল। দেখো, পুরুষরা মহিলাদের, আমি বলছি আমার দিক থেকে বলছি, আমাকে আর একটা পুরুষ অফার আসতেই পারে, সে অফারটা অ্যাকসেপ্ট করা না করা সেটা কিন্তু একেবারে আমার ব্যক্তিগত ব্যাপার। এবং যদি আমি না চাই, কখনোই আমি এর ভেতরে এক পাও এগোবো না, সাথে সাথে তাকে ধরবো, ব্লক করে দেবো। এবং আমি যদি চাই, তার সঙ্গে হ্যাঁ না এর মধ্যে কথা বলার পরেও তারপরেও দেখছি সে যদি নোংরামিটা অতিরিক্ত করছে, তারপরেও আমি ব্লক করে দেবো। তারপর দেখছি আমি না, ও নোংরামিটা করছে সেটা আমারও বেশ ভালো লাগছে, তখন কিন্তু সেই সম্পর্কটাকে এগিয়ে যাবে। তাহলে তখন তো আর দোষ এর দোষ ওর দোষ না, দোষ দুজনার। তুমি চেয়েছো তাই ও করেছে, ও অফার করেছে, তুমি সেই অফারটাকে হ্যাঁ বলেছো। তাহলে এখানে অ্যাডাল্ট সবাই, তাহলে অ্যাডাল্টরা তাদের বিষয়টা তারা নিজেরা, এখানে কেউ নাবালিকা নয়। সেটা নিয়ে তুই জানার পরেও তুই কী করে চিৎকার করে গেছিস, কন্টিনিউ এই সন্দীপকে নোংরা দেখানোর চেষ্টা করে গেছিস। তুই সেই মেয়েটিকে কেন বলিস নি যে তুমি তো নাবালিকা নয়, তোমাকে এই এত বড় অফারগুলো দিল, তুমি এরকম চ্যাট, নিশ্চয়ই সন্দীপ কিছু লিখেছে, তার নিচে ও কিছু লিখেছে নিশ্চয়ই। আমি বলছি না যে 100% গ্যারেন্টি, হয়তো ও কিছু লিখেছে, তারপরে এও কিছু লিখেছে, তো এ কিছু না লিখে তখনই এই সন্দীপকে ব্লক করে দিল না কেন? সেটা তুই জিজ্ঞেস করেছিলি যে তুমি কেন ব্লক করলে না, কেন তুমি সম্পর্কটা এতটা টেনে নিয়ে গেলে, কেন তুমি আজকে আমার কাছে এসে এগুলো বলছো, তুমি সোজা থানায় চলে যাচ্ছ না কেন? অন্যকে জ্ঞান দিস তুই ভরপুর, সেই জ্ঞানগুলো নিজে নিস নিজে। হ্যাঁ, আমি আমাকে দেখিয়ে ভিডিও করি, আমি আমার ছবি ব্যবহার করি, তোর উপায় নেই। আমি আমার চ্যানেলে দেখবি, একদিন তোর এই চ্যানেলটাও নেই, তুইও নেই, তোর চ্যানেলেও নেই। কেন বলতো? নোংরা কতক্ষণ, মিথ্যেবাদীদের নেয় না ইউটিউব। মিথ্যেবাদী, দোগলাবাজ যারা সত্যি একবার এই ডাল একবার ও ডাল। তোর অবস্থা দেখ, তুই না ঘরকা না ঘাটকা, তুই আমার 11,000 ভিউজ দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কারণ তুই যতই করিস, তুই ভিউজ টানতে পারছিস না, তার জন্য তোর আজকে সকালের এই নাটকটা, কিচ্ছু না। তো যাই হোক, তোমাদের এত ভিড়ের মধ্যে আমি বলতে ভুলে গেলাম, আমিও টাকি থেকে ঘুরে এসেছি কালকে সন্ধ্যের পর। ওই ভিডিওটা আমি দুপুরবেলায় করে রেখে গেছিলাম, দিয়ে খুব এমার্জেন্সিতেই গাড়ি করেই বেরিয়েছিলাম, 4 চাকা করে গেছি, 4 চাকা করেই এসেছি। ওই জন্যই কালকে রাতে আর লাইভটা যখন অন করেছিলাম, জাস্ট আমার থটসে দেখবে আমি ক্যামেরা অফই ছিল, কারণ আমি বাড়ি ঢুকেই বেশ রাত হয়েছিল। বাড়ি ঢোকার সাথে সাথে বিস্কুটকে আগে খেতে দিয়েছি, তারপরে নিজে খেয়েছি, কারণ দুপুরবেলায় হঠাৎ করে একটা ভিডিও পাবলিক করে আর একটা ভিডিও করে রেখেই বেরিয়ে যেতে হয়েছে। ওই জন্য ওই ভিডিওটা এডিট করার সময় ওইটুকু জায়গা একটু মিস্টেক হয়ে গেছিলো আমার, তো এইটুকু মিস্টেক আমার হয়ে গেছে। তার জন্য আমি মানে ভীষণ ব্যস্ততার সাথে, মানে এত একটা এমার্জেন্সি ফোন এসেছে ফোকলার গামলার কারণে, সেই কারণে আমাকে দৌড়াতে হলো ভীষণভাবে। মানে আমি কালকে জানো গামলারও ভিডিও আসেনি, আর ফোকলার আমি ওই ভিডিওটা করলাম, তারপরে ওই দালালকে নিয়ে আমি মজা করে ভিডিও করছিলাম, করতে করতে হঠাৎ ফোনটা যখনই এসছে তখন আমার আমি দেখো এডিটে ভুল হয়েছে এই কারণে যে আমি এত হুটোপাটা এত কিছু করে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর আবার হুড়োহুড়ি করে আমি তাড়াতাড়ি করে তখনই ফোন করেছি, গাড়িতে বসেই এডিট করেছি এবং গাড়িতে বসেই আপলোড দিয়েছি। সেই বেরিয়ে গেছি, বেরিয়ে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে সেই সমস্যা, বিশাল বড় সমস্যা, বিশাল বড়। কারণ গামলার ফোকলার চরম অভিনয় করছে, চরম নোংরামি করছে, এবং ফোকলা রীতিমতো ওদের বাড়িতে আসছে, থাকছে, আর ইউটিউবে তোমাদের সকলকে বোকা বানাচ্ছে। হ্যাঁ,
কোনো কিচ্ছু হয়নি ওদের সাথে। আমি বলেছিলাম না ওদের বাড়ির আশেপাশে একজন আমার সঙ্গে পরিচয় আছে, যেটা আমি তোমাদেরকে আগে একটা ভিডিওয় বলেছিলাম। তো সেইখানেই আমি খবর পাওয়ার সাথে সাথে গেলাম, যাওয়ার সাথে সাথে আমাকে বলল, সীমা পুরো মিথ্যা কথা, তুমি একটু বসো, দেখতে পাবা ওরা ইয়ে এক্ষুনি একটু পরেই আসবে, এরকম সময় আসে। বেশ তখন বাজে এই 4টে নাকি, আমি ঠিক টাইমটা বলতে পারছি না, 5:30 6টা এরকম হবে, 5:30টার দিকে, মানে 5টা 5:30টার দিকে দিয়ে 5টা 5:30টার দিকে এসেই ঢুকে গেল, একদম সাথে ওই ঢুকে গেল। একটা চেক চেক টাইপের জামা পরেছিল মনে হয়, যতদূর সম্ভব দূর থেকে দেখছিলাম চেক চেক টাইপের জামা পরেছিল। ওই রকম ওদের টানের টানের কথা। গামলার সাথে ফোকলার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, পুরো মিথ্যা কথা। সেই ভিডিও ফুটেজটা কিন্তু আমার কাছে আছে। গামলা তুই তো গেলি, ফোকলার সঙ্গে তোর মনোমালিন্য, ওয়াইফাই লাগানো, ফোকলার সাথে মনোমালিন্য কিচ্ছু না। পরশুদিন ওইগুলো করেছে, তারপর কালকে আবার সব মিলমাল হয়ে গেছে, কিচ্ছু হয়নি। ওই জন্যেই পরশুদিনকে এটা তোমাদের এই ভিডিওটা যেটা দেখালো তোমাদেরকে, এটা কালকের ভিডিও, এটা কিন্তু কালকে করেছে এই যেই ওয়াইফাই কানেক্ট ভিডিওটা, কারণ কালকেই ওরা এইটা পরে এই কুর্তি টুর্তি পরেই বেরিয়েছিল। আমি তখন কিন্তু ওদের বাড়িতেই ছিলাম, একদম আমি ওই ইয়েতে ওই মেয়েটির বাড়িতে গেছিলাম। 5টা 5:30 না কটার দিকে বললো না, 6টার দিকে বেরিয়েছে সেই সময়। এবং ওরা বেরোবার আগেই কিন্তু ফোকলা ওদের বাড়িতে ঢুকেছে। সত্যিকারে গামলা বলবি, মিথ্যা কথা বলবি না। তোর বাড়িতে তোরা মার্কেটে বেরোবার আগে ফোকলা তোদের বাড়িতে ঢুকেছি কি ঢোকেনি? সব কটা একসাথে ছিল এরা। এবং ফোকলার অবস্থা ভীষণ মর্মান্তিকের দিকে, কারণ এরা যে কোনো প্রকারে প্ল্যান করেছে যে আইনের চোখকে ফাঁকি দিয়ে এরা নোংরামিটা করবে আর সন্দীপকে ইয়ে করবে। এরা নোংরামি করছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। গামলা ফোকলা এক জায়গায় থাক, তোরা একসাথে শুয়ে থাক, তোরা একসাথে ল্যাঠা মাছ কাটা ছাড়িয়ে খা, তোর মাছ ওকে খাই দে, ওর মাছ তুই খা, তুই ও পেটি খা, ও ল্যাটা মাছ খাক, হ্যাঁ, যার যে মাছ যেমন খুশি খা, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোদের এই নোংরামি তোরা করছিস আর ফাঁসাচ্ছিস সন্দীপকে, এটাতে আমাদের বড় আপত্তি আছে। তুই নোংরামি করবি, তুই যে পরিবেশে বা যেখানে নোংরামি করছিস সেখানে কখনোই কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারে না, না, এটা পুরো মিথ্যে। এটা দেখো আজকে আমি কালকে অত রাত, এখন 4:12 বাজে, আমি এখনও ভিডিও করছি, 4:12। এই ভিডিও কখন যাবে কি হবে আমি জানি না, কেন জানি না। আমার কালকে ওইখান থেকে আসার পর আমার যেন দুটো কাজের মেয়ে নিয়ে বাড়ি ঘর ধরে কাজ, মানে আমি কালকে বিশাখাকে রেখে গেছিলাম, কারণ বিস্কুটকে তো একা রাখা যাবে না। তো বিশাখা অনেক রাত অবধি ছিল, মানে আমি আসার পর বিশাখা গেছে, ওকে এক্সট্রা পয়সাও দিয়ে দিয়েছি। এবং আসার পর যখন বিশাখা গেছে আবার আমি ফেরত, মানে সকালবেলায় উঠতে দেরি হচ্ছে, মানে আমি এত এই গিয়েছি এসেছি, আমার সারা শরীরে এত ব্যথা, এত শরীরটা খারাপ লাগছে যে আমি সকালবেলা উঠে কোনো কাজ করতেই পারছি না। তারপরে যে বৃহস্পতিবার, তারপর চান আছে, পুজো টুজো আছে, সংসারের ওপর নিচ সমস্ত দেখাশোনা কাজকর্ম মোটামুটি সব আছে। এইসব কাজ সেরে টেরে সত্যিকার অনেক আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম। কিন্তু তোমাদেরকে আমি বললাম যে ফোকলার সাথে গামলার কিচ্ছুটি হয়নি, কিচ্ছু না, নাথিং। ফোকলা বেঁচে আছে এবং মানে বহাল তবিয়াতে আছে, আইসক্রিম চুষে চুষে খাচ্ছে, চুষে চুষে খা, আরে গিলে গিলে খা। তার মানে কতটা মিথ্যেবাদী, কতটা ফ্রড, কতটা ফলস এরা একসাথেই থাকছে। আর এদেরকে সাপোর্ট করে কিছু নোংরা কন্টিনিউ এই বাচ্চাটার ভবিষ্যৎটাকে নষ্ট করার চেষ্টা করছে। তোমরা একটু বিচার করো, এই দীর্ঘদিন ধরে মহিলাদের কিনে, অ্যাকচুয়ালি তোমরা আমার চ্যানেলটা ঘাঁটো, সবার আগে তোমরা আমার চ্যানেলটাকে ঘাঁটো। এই অর্ধনারী পুরুষটিকে নিয়ে আমি কটা ভিডিও করেছি, আর ওর চ্যানেলটা ঘাঁটো। এই অর্ধ পুরুষ নারী মহিলাটি কতগুলো ভিডিও আমাকে নিয়ে, জাস্ট পতিতা, জাস্ট বে, জাস্ট হচ্ছে ডাস্টবিন, জাস্ট মানে টাইটেল থাম্বনেলগুলো যা লেখা, যে নোংরা নোংরা ভাষাগুলো লিখেছে, ও কত বড় মাস্টার, ও কত বড় পণ্ডিত। আর ও একটা নোংরা মানে পরকীয়াকে সাপোর্ট করছে। পরকীয়া মানে ওর বউ মানে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সঙ্গে থাক না রে ভাই,
একে সুস্থভাবে একে ডিভোর্সটা দিয়ে দে, এর জানটা বাঁচিয়ে দে। এবার এ যার সঙ্গে থাকবে থাকুক, যা খেলবে খেলুক, যা করবে করুক। কৃষাণু সুন্দরভাবে ঠাকুমা ঠাকুরদার কাছে, আমরা কৃষাণুকে কোথাও দেখছি অখুশি, কোথাও দেখছি ও মন মরা, কোথাও দেখছি ওর অ্যাক্টিভিটিতে কোনো রকমের কোনো প্রবলেম আছে। ও মা ছাড়া সুন্দর ভালো আছে, সুন্দরভাবে আছে। কিন্তু এদেরকে ছাড়া ও কি সত্যি ওর কাছে গিয়ে সুন্দর থাকবে? একটা বাড়িতে কোনো কাজ নাই, মানে কোনো শিক্ষামূলক কাজ নেই। দেখো আমি ক্যামেরা করতে কত দেরি করলাম, কেন দেরি? কারণ আমাদের সংসারে ভাই অনেক রকম কাজ আছে, অনেক রকম রান্না আছে, ছেলে মেয়েকে শিক্ষণীয় ব্যাপার আছে, তারপরে হচ্ছে ছেলে পড়াশোনা করছে, মেয়ে চাকরি করছে, তারপরে মেয়ের কাজের ব্যাপার নিয়ে গল্প হয়, মেয়ের বন্ধুবান্ধব নিয়ে গল্প হয়, সব রকম প্রচুর প্রচুর। কিন্তু তা বলে এই নয় যে আমরা লুডো খেলে খেলে টাইম পাস করছি। লুডো খেলাটা খারাপ না, আমি বলছি না লুডো খেলা, কিন্তু একটা বাড়িতে কালচারটা কী? ওই বাড়িটায় কোনো রকমের ভালো কিছু নেই। সন্দীপদের বাড়ির টিভি আছে, কিন্তু টিভি কেউ দেখে না। সন্দীপের বাবা মা দুজনা মিলে ওই ছোট্ট মোবাইলটুকুর মধ্যে, তাও কি তুমি কোনো দিন আমাদের কাকিমাকে ফোন করে পাবা না। কারণ কাকিমার ফোনটা বেশিরভাগ হয়তো কিষাণু গেম খেলছে, নাহলে ফোন একদিকে পড়ে থাকে, উনি একদিকে পড়ে থাকে। উনার সংসারে কাজ A to Z এগুলো দেখে, এইগুলো দেখে দেখেই তো কৃষাণু শিখছে। এই যে ঠাকুমাকে জল এনে দেয়া, ঘেমে যাচ্ছে পাখা চালিয়ে দেয়া, বাবার ঘাম মুছে দেয়া, এই যে একে অপরের সঙ্গে মেলামেশা, এই গেম গেম কী জিনিস, কি কতটা খারাপ, এগুলো সব মানুষগুলোকে একটা অন্যান্য মানুষের কাছ থেকে সরিয়ে এমন একটা জায়গায় যেন সীমাবদ্ধ করে দেয়। সারাদিন ওই লুডো, পুট অ্যান্ড ছক্কা, আর ওই গুটি 1 2 3 4, এই দানটা খেলে নি তারপরে উঠছে, এই দানটা খেলে নি তারপরে উঠছে, এই দানটা খেলে নি তারপরে। এর ভেতরে কৃষাণু কী শিক্ষা পাবে? লুডো খেলা? সন্দীপদের বাড়ি অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। ও বাবাকে দেখে দেখে ধীরে ধীরে ও নিজের কাজগুলো নিজে করা শিখবে, নিজে পড়তে বসা, সুন্দরভাবে বই পড়া, তারপরে হচ্ছে ঠাকুমা দাদুর সঙ্গে একটা ছেলেবেলার গল্প করা, খেলা, আড্ডা মারা, দাদুর হাত ধরে ধরে বিকেলবেলা হাঁটতে যাওয়া, ঠাম্মির সঙ্গে গল্প করতে আসে পাড়া থেকে 2-4 জন, তাদের সঙ্গে গাড়ি নিয়ে, সব ওদের বাউন্ডারির মধ্যে, গেটের কাছটা খেলা, গেটের বাইরে না বেরোনো। আর এদের বাড়িটা এগুলো বলা হয়েছে, এইগুলোই যেখানটায় ছেলেটা একটা সুস্থ জীবন পাচ্ছে, সেখানটায় কেন মা ইগোর লড়াই করে? আজকে কতটা ফলস মিথ্যেবাদী। ওকে ড্রেসিং টেবিল কিনেছে? কেনেনি। কিন্তু নতুন জিনিস বাড়িতে এলো, কি এলো? পটি করার চেয়ার। দেখালো কি? ড্রেসিং টেবিল। তাই তো, তাই তো দেখালো। তোমাদের মানে একবার চোখটা বুলিয়ে নি। সকালবেলা বাপি দেখালো কি? ড্রেসিং টেবিল। আনলো কি? পটির চেয়ার। হ্যাঁ, রুটি তরকা, মানে কোনো রকম একটা, মানে বাড়িতে একটা বাড়িতে ভদ্রস্ত কিছু আছে? শুধু আইসক্রিম কিনে খাও, রুটি তরকা খাও, তরকা কিনে নিয়ে আসো, মিষ্টি কিনে নিয়ে আসো, মানে একটা কি এমন জানো কোনো রকমেরই ভিডিও ব্লগগুলোর মধ্যে একটা জিনিস থাকে না যেটা না যে সুন্দর। বাড়ির আশেপাশটা পরিষ্কার করে বেড়া দিক তো বসে বসে, বা মাকে বললো যাও মা তুমি আজকে শুয়ে থাকো, তোমার রান্নাঘরটা চকাচক করে আমি কাজ মাছ করে সব ইয়ে করবো। ফুলগুলো ঠাকুমা তুলে এনে রাখলো, ঠাকুরের বাসন মা বেঞ্চে রাখলো, ওই চান করে উঠে গিয়ে একটু পুজো করতে ঠাকুরেরকে ফুল জল দিল, আর ওই বারান্দায় বসে বসে ঠামিও চেয়ারে বসে বসে পা নাচালো, আর ওইদিকে গামলিও বসে বসে গেটের সামনেই সব গল্প করে নিল। বেলা 11টা বাজলো কেন? বেলা 11টা বাজলো কেন? আগের দিন কোথায় ছিলে? আগের দিন গেছিলো যে ফোকলার কাছে, যে ফোকলা যে ভয়েসটা দিয়েছিল না, সেদিন গামলার ফোকলা একসাথে শুয়েছিল। দেখো ওরা একসাথে শুয়ে আছে, একসাথে শুয়ে থেকে ভয়েস দিচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে এই বোধহয় ফোকলা চলে গেল। আর এদিকে ফোকলার প্রেমিকা, মানে গামলার ফোকলার দুজন প্রেমিক প্রেমিকা কপত কপিতি একসঙ্গে থাকলো কোথায়? ঘন ঘোরে। ঘন ঘোরে সেই ওই ঘোরের ভেতরে থাকলো, থাকার পর পরের দিন ও আগে বেরিয়ে এলো সকাল 11টায়, আর ও সন্ধেবেলায় এলো। তারপরে আবার দুজনে মিলে হচ্ছে শপিং টপিং করলো, দেখলো। সব মিথ্যা কথা, এখানটায় যতটা তোমাদের দেখায় সব মিথ্যা কথা। তোমরা জানো না ও কতটা ধরিবাজি আর ধুরন্ধর, যদিও জেনে গেছো, কারণ কন্টিনিউ ব্লগ দিয়েছে যে ওখানটায় ওরা ফোকলা নেই, ওখানে কী আছে?
হচ্ছে গামলার মা, বৌদি, গামলার ঠাম্মি। পরে আমরা মানে ওকে সশরীরে দেখছি ও ক্যামেরাম্যান হয়ে ক্যামেরা ধরে দিচ্ছে। এবং ফোকলার প্রোফাইলে যে কপালে যে ইয়েটাও লাগানো আছে সেটা অযোধ্যাতেই। অযোধ্যার সে কপালে রাম মন্দিরের ইয়েটা দিয়ে দিয়েছে, সে কপালে মারা রাম, জয় শ্রীরাম, সে জয় শ্রী মেরেই। তার মানে কতটা এরা ধুরন্ধর, কতটা ধরিবাজি, কতটা মিথ্যা কথা বলে আমাদের আর কারোর জানতে বাকি নেই। কালকে এই কারণেই সে আমাকে মানে ডাকছিল, আরও অনেক অফিসিয়ালি কাজ ছিল, যেগুলো কিছু পিক বা যেগুলো কিছু দরকারি ছবি ভিডিও যেগুলো আমাদের তুলে আনতে হয়েছে, কারণ সেগুলো পেশ করতে হবে সেই কারণে। আর আমরা অনেক কিছু করছি। উনি সঙ্গীতা চক্রবর্তী বসে নেই, হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তী বসে নেই। সঙ্গীতা চক্রবর্তী এমন ওই যে পেছন থেকে যেটা ছবি তুলে বেড়ায় আর ভিডিওতে দিয়ে ভিউজ কামায়, আমরা সেগুলো না। দেখো আমি ছবি লাগাতে পারতাম, সব এই ফোনটার ভেতরে আছে। আমরা সেগুলো যেখানে জমা দেওয়ার সেখানে জমা দেবো, যেখানে জমা দেওয়ার দরকার সেখানটাই জমা পড়বে। ওগুলো নিয়ে কন্টেন্ট করবো না। আর যে সময় কাঁদার সত্যি কষ্ট পাবো, কাঁদবো, সেদিনকেই কাঁদবো, সেদিন অটোমেটিক চোখ থেকে জল আসবে। আর যেদিন কষ্ট পাই না কাঁদবো কী করে? মিথ্যা কথা বলে তোর দেখি সেই চোখের যে মিথ্যের জলটা সত্যি না হয়ে যায়। এই যে মিথ্যা করে যে কথাটা বললি যে তোর চ্যানেলের ওপর কেউ কিছু করতেই পারে, তবে হচ্ছে না এটা বলা ভুল কিন্তু, কারণ আমি একটু কিছু খবর পেলাম যে তোর চ্যানেলের ওপর কিছু হচ্ছে। দেখ একটা দরকারি আসছিল, আমরা যখন তখন ওইগুলোকে নিয়ে কন্টেন্ট নয়। আমি যদি সত্যি কাউকে খারাপ করে থাকি, আমার দ্বারা কেউ মলেস্ট হয়ে থাকে, আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয়ে থাকে, আমার দ্বারা কারোর চ্যানেলের ক্ষতি হয়ে থাকে, আমার দ্বারা তার লাইফের ক্ষতি হয়ে থাকে, তাহলে সে তো অবশ্যই তার পদক্ষেপ সে নিতে পারে, নিয়ে প্রমাণ করুক যে আমি তার ক্ষতি করেছি। দেখো সে তার ক্ষতি অলরেডি নিজে করে বেরিয়ে গেছে। সে বেরিয়ে যাওয়ার সময় সে তার নিরীহ ফ্যামিলিগুলোকে ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, এবং 498 কেস, মানে তার শ্বশুর শাশুড়ি তার উপর কোনো নির্যাতন করেনি, তারপর 498 কেস দিয়েছে। সে নোংরামি করেছে, সে নোংরামি দেখিয়েছে। প্রথম দিন থেকে যা ভিডিও নেমেছে তার এগেনস্টে সব নোংরা কথাই বলে গেছে। যেগুলো নোংরা বলেছে সেগুলো নোংরা, যেখানে বলেছে সেগুলো আমরা ধরিয়ে দিয়েছি। এবং সেই ফুটেজগুলো আজও আমার কাছে আছে সালামাত। ও কোন ভিডিওয় কী বলেছে, কোনখানে কি বলেছে, এবং ওই ভিডিওর এগেনস্টে আমি কি বলেছি, আমার সমস্ত পাবলিক করা, আমার সমস্ত ভিডিও আছে। আর যেগুলো আমাকে থেকে বলেছে, সাইবার ক্রাইম থেকে বলেছে করতে বন্ধ করে দিতে, সেইগুলোকেও আমি আলাদা স্টোরে রেখে দিয়েছি। কারণ যখনই কোনো রকমের কেস বা আইনত দিক থেকে কিছু হবে সেগুলো আমি তার সামনে পেশ করব, সেগুলো দেখাবো। তা এখন আমার দিক থেকে আমি আমারও সব কাজ করছি। কারণ মিথ্যে নোংরামি ছড়িয়ে তুমি সাধু হয়ে যাবা, আর একটা নোংরামি করছে না একটা ভদ্র ফ্যামিলিটাকে তুমি ফাঁসিয়ে তাদেরকে জেল কাটাবা, সে চিন্তা তো তুমি ভাই করো না। সেই চিন্তা তোমার শেষ, সেগুলো তোমার বালি। তো এইখানটায় আমি এটাই বলবো যে তোমরাও সাবধানে থেকো মিথ্যেবাদীর কথায়। এক নম্বরে মিথ্যেবাদী। কারণ এই দালাল কখনো সাপের গালে চুমু খায়, কখনো ব্যাঙের গালে চুমু খায়। মানে ও একজনের একবার বদনাম করে, তারপরে তার পায়ে ধরে সুনাম করার চেষ্টা করে। যেমন ও যতই চেষ্টা করুক, ও সন্দীপ, ওর সাথে কোনো দিনই ওর কোনো ভালো ভিডিও বা মন্দ ভিডিও কোনোটাতেই ও সন্দীপের ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, সন্দীপকে ফাঁসানোর যে প্ল্যান করা হয়েছিল, যে সন্দীপকে যে এরকমভাবে ফাঁসাচ্ছিল, সেটার জন্য সন্দীপ একটা অ্যাকশান নিতে পারে। আর অবশ্যই ওর চ্যানেলের ওপর শুধু একা তো সন্দীপ বা কণিকারা নয়, অনেক মানুষই ওর চ্যানেলের ওপরে অ্যাকশান নিচ্ছে। সেই অ্যাকশানগুলো হয়তো একসাথেই নেওয়া হবে। আর এখন তো বারবার সবাইকে বলা হবে এক জায়গায় হয়ে একসাথে কাজ করো। সেই কাজটা আরও বেশিভাবে হয়, বেশি মাত্রায় দ্রুত গতিতে সেই কাজটা এগোয়, যেটা আমাদের মর্কটের এগেনস্টে হচ্ছে। কারণ মর্কট যতই চিৎকার করুক, যতই ও বলুক, মর্কট যে মহিলাদেরকে নিয়ে যে বডি পার্টস নিয়ে যেগুলো খেলেছে, এমনকি ওর ওই একটা সঞ্জুর বাণী না কি জায়গা ছিল, সেখান থেকে ও যেভাবে মহিলাদের নোংরা অ্যাটাক করেছে, সেইগুলো অবধি চলে এসেছে। ভাবো, ওর চ্যানেল নেই কিন্তু চ্যানেলে কী করে রেখেছিল সেইগুলো অবধি এসে গেছে। তার মানুষ কতটা ওর প্রতি বিরক্ত, কতটা ওর প্রতি ক্ষিপ্ত। 18-20 জনের কমপ্লেন অলরেডি এক জায়গায় হয়ে গেছে। আরও মানুষ, ভিউয়ার্সরা তো দারুণভাবে লিখিত দিচ্ছে। শোনো, এগুলো করার পদ্ধতিও জানতে হয়।
যেটার থেকে আমরা হয়তো অনেক দুর্বল ছিলাম, অনেক বুঝতে পারিনি বা সেভাবে এগোতে পারিনি, কিন্তু এই বিষয়টা নিয়ে সত্যি সুন্দরভাবে কাজ করছে আমাদের সঙ্গীতা দিদিভাই এবং অনেক বড় সাকসেস উনি পেতে চলেছে। তার মধ্যে দেখো আজকেই একটাই যে আমাদের কালকে আমাদের আরমান কি দুনিয়া ভীষণ লাফালাফি, ভীষণ চিৎকার চেঁচামেচি। আরমানের শাশুড়ি এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওরাও হবে। আরমানের শাশুড়ি তোমায় বলে নিলাম, খুব শীঘ্রই রেডি থাকো, মেন্টাল হসপিটালে তোমাকে ভর্তি না করতে হয়। তুমি পাগলামিটা একটু বন্ধ করে দাও। হ্যাঁ, যদিও মনে হয় তোমার উপর যেটুকু দয়া মায়া ছিল সেটাও চলে যাচ্ছে, তোমার প্রতি আর কোনো রকম ভালোবাসা নেই। তুমি হলে একটা দোগলার থেকেও দোগলা, তোমার মানে 2 নম্বরই বেইমানি, লম্পটগিরি সবাই দেখতে পাচ্ছে। তুমি কখনো সাপের গালে চুমু খাও, কখনো ব্যাঙের গালে চুমু খাও, তোমার এটা পুরোনো আদত। আর তোমার জামাইকে তুমি সোনার চেন দাও আর মাথার একটা সোনার মুকুট বানিয়ে দাও। আমাদের কি? তোমার মেয়েটা সুখে থাকুক, তুমি জামাই নিয়ে মেয়ে নিয়ে সংসার নিয়ে সুখে থাকো, সেটার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তুমি আদতেই তুমি নোংরা, তুমি পয়সার পিচাসি, তুমি পয়সার জন্যে তুমি অনেক কিছু করতে পারো, তুমি পয়সার লোভ ছাড়তে পারো না। তুমি এই যে কন্ট্রোভার্সি করে ইনকাম করা এটা ছাড়তে পারছো না, তুমি তার জন্য কারোর সঙ্গে মিল রাখতে পারছো না। তুমি অ্যাকচুয়ালি সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে তোমাকে মানে নিরীহ ভেবে, বউ বেচারা ভেবে, সাধারণ অসহায় মা ভেবে সেই মানুষটা তোমার হাতটা ধরেছিল, তুমি তার হাতে পায়ে ধরেছিলে। তুমি লিখিত দিয়ে তেনার কাছে, সেটা কিন্তু ভুলে যেও না, তোমার কাছে লিখিত নিয়ে তবে কাজ করিয়েছে। উনি কিন্তু ওনার আইনের দিক থেকে যেই রুলসগুলো মেনটেন করতে হয় সেগুলো আগে করেছে, আগে লিখিত তোমাদের কাছে নিয়েছে এবং তোমরা কী কী বলেছো না বলেছো সমস্ত ভয়েস রেকর্ড সেগুলোরও আছে। মানুষকে কাজে লাগাও, মনে নেই রাতের বেলায় যখন অত রাত হয়ে গেছিলো তোমাদেরকে গাড়ি ভাড়া করে, তোমরা কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর পাশে বসারও তোমাদের যোগ্যতা নেই, সেখানে তোমাদের গাড়ি করে নিয়ে গিয়ে মেয়েকে ইয়েতে ঢুকিয়ে দিয়ে এসছে তোমার মেয়ের শ্বশুরবাড়িতে। তার যে গাড়িটায় উঠেছিলে না, সেটার জন্য তুমি গত জন্মের কোনো পুণ্যের ফল করেছিলে বলে মানে ওইটুকু জন্য তার ওই চরণ ধুলিটা পেয়েছো। ভগবানের কাছে উপকার পাওয়ার পর শুক্রিয়া করতে তোমরা একটা ঠাকুরকে জল মিষ্টি দাও না, ঠাকুরগুলোকে যার দ্বারা করে খাচ্ছ সেই ঠাকুরগুলোকে অযত্নে অভক্তিতে ফেলে রাখো। তুমি সন্ধে দাও না, তুমি কোনো সময় পুজো দাও না, তুমি সপ্তাহে একদিন করে ঠাকুর ঘরে যাও, বাদ বাকি 12 মাস পুজো দেয় না, সন্ধে দেয় না, কিচ্ছু করে না। ও আরও নোংরা, যেমন আরমানের মাটাও যেমন যতটা নোংরা, এও তার থেকেও 3 গুণ নোংরা। এদের যোগ্যতাই নেই সঙ্গীতা চক্রবর্তী, তবুও এদের নিরীহ গোবেচারা বা মেয়েটা সত্যিই তার সংসারের জন্য কাতর কাঁদছিল এবং প্রথম দিকে তো সত্যি ভেবেছিল সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই যে বোধহয় সত্যি তখন ও মেয়ের ওপরে নোংরামি কোনো ইয়ে করে, এরা এইভাবে করেছে। কিন্তু পরে দেখা গেল সত্যি ওই তপনকেও এরা মা মেয়ে ব্যবহার করে তপনকেও কষ্টের ভেতরে রেখে দিয়েছে। হ্যাঁ, লোকটা নিরীহ, লোকটা একটু সাংসারিক, লোকটা একটু অন্য প্রকৃতির, তুমি অন্য একটু জগতের মানুষ। এই মা মেয়ে যেহেতু এই মেয়ে হচ্ছে অন্যের মেয়ে এনে সেই লোকটাও সৎ বাবা হয়ে সত্যি মানে অসৎ কাজে পড়ে গেছে। বাড়িতে পুরো 2 নম্বরই র্যাকেট চলে এই মহিলার, সেই কারণে না এখন স্বামীকে ঢুকতে দিচ্ছে, না ওই বাড়িটা ভালো লাগছে। ওই বাড়িতে উনি সবসময় পছন্দ করেন নিত্য নতুন মহিলারা আসবে আর তাদের নিত্য নতুন পুরুষদের সাথে গা ঘষাঘষি করবে, আর ওই বাড়িতে থাকবে, ওইগুলো করতে দেবে, তার বদলে তাদের কাছ থেকে তোলা তুলবে, পয়সার পিচাস। নাহলে 1.5 লাখ টাকা লোন নিয়ে মেয়ে জামাইকে এগুলো দিচ্ছে আর এরকম ধরনের কন্ট্রোভার্সি করছে যাতে ইনকাম করে। আর সঙ্গীতা দিদিভাই এখানেই অবজেকশন যে ওনার সঙ্গে মিশলে উনি এইগুলো ওকে করতে দেবে না, মেয়ে জামাইকে নিয়ে বা পরিবারের কোনো লোককে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ও করতে দেবে না। এই জন্য ওনার সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে পছন্দ না। লজ্জা করে না? লজ্জা করে না? গাবলি মাঝরাতে গিয়ে তোমার ভিডিওটা প্রাইভেট করিয়েছিল, লজ্জা করে না? হ্যাঁ, কি বলেছিল আমার কাছে? কি বলেছিল? আমি যাতে মাতাল তাহলে ঠিক, আমাকে পরের দিনই আমি ভিডিওটা পাবলিক করে দিয়েছি। তোমাকে সত্যি আমিও খুব ভালোবেসেছিলাম মন থেকে এবং ভেবেছিলাম না তুমি যেভাবে তুমি বোকা বলে তোমাকে সবাই ঠকায়, কিন্তু আদতে তুমি ঠকবাজ, তোমাকে কেউ ঠকাতে পারবে না। তুমি ওরকম বোকা বোকা সেজে থাকো যে সবাইকে দিয়ে কাজে লাগিয়ে নাও, তারপরে তাকে ছুঁড়ে ফেলো। ওই জন্যই তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম যে তোমার কমিউনিটিতে যেন আমার ভিডিও না চলে।